মনে পড়ে কেমন লাগছিল আমায়, কি পড়েছিলাম, কেমন সেজেছিলাম। হয়তো মনে নেই, তবে জানি আমার দৃঢ়তা, আমার উচ্ছলতা আর সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ। ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, হিপনটিক রোজ, আইকনিক আরিস আর চার্মিং ম্যাগনোলিয়ার সৌরভ। নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, সৌরভ এমন রবে বহুক্ষণ। শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনের নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে। আপনাদের সাথে আছি আমি সারা ফেরুজাইমা এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন গুণী অভিনেতা নাদের চৌধুরী, যিনি মঞ্চ নাটকেও দিয়ে অভিনয় জীবনে তার পা রাখা এবং সেটি শুরু ছিল 1978 সালে এবং আজকে 2019 সালে প্রায় 40 বছরের একটা অভিনয় জীবনের যাত্রা। মঞ্চ নাটক, টিভি নাটক, চলচ্চিত্র সব কিছু নিয়ে তার এই 40 বছরের অভিজ্ঞতা, ক্যারিয়ার সব কিছু নিয়ে আজকে তার সাথে গল্প হবে, আড্ডা হবে। ওয়েলকাম। কেমন আছেন? ভালো। আমি একদম শুরু থেকে শুরু করব নাকি এখন থেকে শুরু করব? আপনি যেখান থেকে মনে করেন সেখান থেকে করতে শুরু থেকে গল্প শুরু করি। একদম 1978 সালে আপনার কাছ থেকে গল্প শুনে নিচ্ছিলাম যে তখনকার আসলে সিচুয়েশনটা কেমন ছিল। আমি এখন একটু বলে নিতে চাই। এখন দ্য ট্রায়াল অফ সূর্য সেন ঢাকা পদাতিকের নাটকে আপনার শো চলছে এবং আপনি সেখানে সূর্য সেনের চরিত্রে অভিনয় করছেন এবং এটাও একটা মঞ্চ নাটক এবং 1978 সালে আপনার শুরুটাও তখনও মঞ্চ নাটক দিয়ে ছিল। যদি একটু বলতেন যে এই যাত্রাটা কেমন ছিল। আসলে একেবারে ছোটবেলা থেকে বলবো যে ছোটবেলা থেকে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলই বড় হয়ে ওঠা। আমরা ঢাকার ছেলে, এই কলাবাগানে আমার জন্ম আর আমার দাদার বাড়ি ইস্কাটন। ছোটবেলায় আমি দেখেছি মঞ্চে আমার চাচাকে অভিনয় করতে বা আমার দাদার বাড়িতে আমি দেখতাম। একসময় ইস্কাটন এলাকায় অনেক গুণী শিল্পীরা বাস করতেন এবং আমার দাদার বাড়িটা মূলত এই শিল্পীদের সন্ধ্যার পর একটা আড্ডা ছিল, তো তাদেরকে দেখতাম। দেখে এটা তো মাথার মধ্যে ছিলই এবং কলাবাগানে যে থাকতাম সেখানেও এখানে নাটক হচ্ছে, এখানে বা সিনিয়র যারা তাদেরকে দেখতাম নাটক নিয়ে কথা বলা, বা আমার বাড়িতে প্রতি সপ্তাহে বা নতুন ছবি এলেই সবাই মিলে ছবি দেখতে যাওয়া, এগুলো খুব সম্ভবত ধীরে ধীরে ছাপ ফেলেছে। ফলে এটা দেখে দেখে যে পাড়ার মধ্যে ওই বাড়ি থেকে শাড়ি আনা, ওখান থেকে চাদর আনা, খুব ছোটবেলায় এই বাঁশের খুঁটি টুটি দিয়ে নাটক করার চেষ্টা করা। নাটক তো আর হতো না, কিন্তু নাটক ভাব সারাদিনই এটা নিয়ে ব্যস্ত থাকতাম। যখন একটু বড় হলাম, একটু বুঝতে শিখলাম, ওইটা তো মাথার মধ্যে ছিলই। তো আমরা যখন মোহাম্মদপুরে থাকি, আমার বাসায় আমার বাবাকে বললাম আমি নাটক করব, মঞ্চ নাটক করব, গ্রুপ থিয়েটার এগুলো তো আর অত বুঝি না, আমাকে একটা রুম দিতে হবে। আচ্ছা। তা আমার বাবা কিন্তু আপত্তি করেননি, বলছে আচ্ছা ঠিক আছে তুমি ওই সামনের রুমটা করো। তো শুরু করলাম। শাহজাহান ভাই বলে একজন ছিলেন, ওনাকে নিয়ে বললাম যে তাহলে একটা নাটকের দল করি আমরা। এটা তখন আপনি কি পড়াশোনা করছেন? পড়াশোনা করছি, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ছি। তো একটা নাটকের দল করে আমি অভিনয় করব এইরকম খুব মাথার মধ্যে যে অভিনয় করবো এরকম কিছু তা না, কিন্তু একটা নাটকের দল করতে হবে, নাটক করতে হবে, এরকম একটা ভাবনা থেকে আমি আর উনি শুরু করলাম এবং কয়েকজনকে ডাকলাম। তাদের মধ্যে কয়েকটা নাম ঠিক করা হলো। এর মধ্যে যে কটা নাম হলো এর মধ্যে সুবচন একটা নাম সবাই পছন্দ করলেন, সুবচন। এটা আশরাফ ভাই বলে একজন আমাদের মধ্যে ছিলেন যিনি এই নামটা বলেছিলেন। এই সুবচনের যাত্রা শুরু। এখন রিহার্সাল কোথায় হবে, কারণ রুমটা তার অত বড় না, আমার বাড়ির ছাদে, তাহলে ওটা খোলা জায়গা, তো একজন ডিরেক্টর লাগবে। আমি একজনকে চিন্তা, মেহসান ভাই, উনি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, উনি নাটক করতেন, এসএম হলে থাকতেন। ওনার সাথে গিয়ে বললাম আমরা একটা নাটক করতে চাই, কী নাটক কীভাবে করব জানি না, তো আপনি ডিরেকশন দেবেন। হ্যাঁ কী নাটক করবা? বললাম এটা তো ঠিক করিনি, আচ্ছা আমরা কথা বলে আবার আপনাকে জানাচ্ছি। এই কথা বলে ঠিক করলাম। তখন রঞ্জন দেবনাথের নিচু তলার মানুষ, এটা দিয়ে শুরু। ওনার সাথে কথা বললাম, তো উনি বললেন যে আমার তো মোহাম্মদপুর যেতে আসতে 3.5 টাকা 7 টাকা
রিক্সা ভাড়া লাগবে, তোমাদের এই ভাড়াটুকু কিন্তু আমাকে দিতে হবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে দিব। কিভাবে দিব এটা জানি না, কিন্তু বলেছি দিব। এই আমার বাড়ির ছাদেই আমরা কয়েকজন, ওরা একত্রিত হতো, রিহার্সাল শুরু করবে, আর আমি একটা রিসিট বুক নিয়ে বা কিছু একটা নিয়ে বেরিয়ে যেতাম চাঁদা তুলতে। আচ্ছা, একেবারেই। এবং আবার 2-3 টাকা লাগবে চাটা খেতে হবে, এই জন্য 10 টাকা হচ্ছে বাজেট প্রতিদিন রিহার্সাল, প্রতিদিন 10 টাকা চাঁদা তুলতে হতোই। এবং মানে নিজের কাছেও এখন খুব বিস্ময়ের লাগে যে এক দোকানে যেতাম, হয়তো কি বলতাম দেখেন আমরা নাটক করছি, আমাকে 1-2 টাকা দিতেন, কেউ দিত, কেউ হয়তো বকাটাও দিত, মানে এরকম অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু শুরু করেছি আমরা, এবং শুরু করে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, এর মধ্যে অনেক ঘটনা। আমরা প্রথম শো করলাম নিচুতলার মানুষ, তো ওই একটা চরিত্র ছিল একটা পুলিশ অফিসারের চরিত্র, তো ওইটা একজন করছিল। আমার তো তখন হচ্ছে নাটক নামাতে হবে, তো প্রতিদিন রিহার্সাল শুরু করে দিয়ে 10 টাকা জোগাড় করতে হবে, তো এই 10 টাকার দায়িত্ব আমার ছিল। তো এভাবে করতে করতে যাই হোক আবার কিছু লোকও পেয়ে গেলাম যারা শেষের দিকে একটু হেল্প করেছে। তো এর মধ্যে শেষের দিকে দেখা গেল যে এই চরিত্রটি যে করবে, করতো, রিহার্সাল করতো, উনি হঠাৎ করেই চলে গেলেন। এখন আমাদের মঞ্চে আনার তারিখ হয়ে গেছে, তাহলে এই চরিত্রটা কে করবে? তখন মঞ্চটা কোনটা ছিল? আমরা তখন ঠিক করেছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, এই যে এখন এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, আমরা তখন এটা ভাড়া করেছি। আচ্ছা, ভাড়া করে এখানে শো করব, এবং আমরা বিভিন্ন জায়গায় দাওয়াত কার্ড দিচ্ছি। তখন আমাকে ডিরেক্টর এহসান ভাই বলল না এটা তুমি করো। তখন সবাই বললো ও করবে, ও তাহলে ও করলে বাইরের কাজগুলি কে করবে? আর না, ও বাইরের কাজও করতে পারবে, এটাও করতে পারবে, আর ও এত খাটাখাটি করছে, ও একটু অভিনয় করবে না? এই মানে আমার অভিনয়ে ঢোকা, এবং আমরা শো করলাম। আমার এখনো মনে আছে মেকআপ নিয়ে আমি বাসে করে চলে এসেছি, ওই শাহবাগ থেকে বাসে করে মোহাম্মদপুরে এসেছি মেকআপ সহ। আচ্ছা, বাসে তো লোকজন দেখছে, বাসে প্যাসেঞ্জার আমাকে। তো এই ছেলেটাকে একজন বললো এই তুমি অত্যন্ত ছোট, কোত্থেকে আসছো? আমরা নাটক করে আসছি। খুব একটা মানে প্রাউড লাগছে নিজের কাছে যে জিজ্ঞেস করলো যে আমি এরকম। এই মূলত শুরু মোহাম্মদপুরে এই শুভচন দিয়ে। তারপরে আমার সাথে 84-এ সোলাইমান ভাইয়ের সাথে পরিচয় হলো, এস এম সোলাইমান, বাংলাদেশের মঞ্চ নাটকের অন্যতম একজন দিকপাল বলা যায়। সোলাইমান ভাই আমাকে একদিন বললো যে তুমি, এর মধ্যে কিছুদিন আমি আবার নাটক করিনি, ছাত্র রাজনীতি এটা সেটা যুক্ত হয়ে গেলাম। বললো তুমি তো আসলে অভিনয়ের ছেলে, তুমি এদিক সেদিক ঘোরাঘুরি করো কেন, তুমি আসো আমার সাথে, আসো নাটক করো। সোলাইমান ভাই এটা করতে হবে, এটা করতে হবে, আগে নাটক করো তারপর অন্য কিছু করো। এই আবার ঢাকা পদ্ধতি মোটামুটি বলা চলে যে অভিনয়টাই আপনাকে ডেকে নিয়ে এসেছে, নাটকটা আপনার করার ইচ্ছা ছিল কিন্তু অভিনয়টাতে আপনাকে ওটাই আসলে আমাকে টেনে নিয়ে এসেছে বারবারই। তারপর টিভি নাটকে কিভাবে আসা? টিভি নাটকে এটাও খুব অদ্ভুত। আমাদের দলে আসলে টিভি নাটকটাকে খুব এনকারেজ করা হতো না। জামিল ভাই, সোলেন ভাই, ওনারা টিভিতে করা যাবে না এরকম একটা ব্যাপার ছিল। তো আমাদের দলে যে কোনো একজন অভিনেত্রী বলবো, তো উনি টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে তখন লিস্টেড, উনি একটা নাটকে অভিনয় করেছেন এবং ওনার খুব নামটা হয়েছে। আচ্ছা, তো উনি একদিন এটা একটু খুব প্রাউডলি বললেন আমাকে, মানে আমার কাছে মনে হলো উনি আমাকে একটু ছোট করে কথা বললেন। আচ্ছা, তখন আমার ইয়ে হলো যে এইটা টেলিভিশন, এটা দেখতে হবে এটা কি। আচ্ছা, আমি তখন বাংলাদেশ টেলিভিশন জানি রামপুরায়, কিন্তু এটা কোথায়, এটা গেট কোন দিকে তাও জানি না। তো একজনকে জিজ্ঞেস করলাম এখানে এই টেলিভিশনে অভিনয় করতে হলে কি করতে হবে? তা আমাকে বললো যে এখানে একটা আবেদন করতে হবে অডিশনের জন্য, এবং তারপর যদি চিঠি আসে তাহলে তোমাকে অডিশন দিতে হবে, এবং অডিশন দিয়ে যদি তুমি সিলেক্ট হও তারপরে হচ্ছে অভিনয়ের বিষয়। তা আমি ওনার কাছে ঠিকানা নিয়ে আমি একটা চিঠি লিখলাম। এটা 87-এর ঘটনা। এবং 1 বছর পরে আমার একটা বা 6-7 মাস পরে হঠাৎ করে একটা চিঠিও এলো আমার কাছে, আমাকে প্রাথমিক অডিশনের জন্য ডাকা হচ্ছে।
তা 89-এ আমি গেলাম টেলিভিশনে ওই চিঠি নিয়ে এবং অডিশন দিলাম। আমার মনে আছে মানে এই অডিশন 11 জনের একটা টিম, মানে আমাকে যেভাবে ইন্টারোগেশন করলো আর কি, মানে একেবারে পুলিশ এরকম ইন্টারোগেশন করে না। তো যাই হোক, প্রায় আমাকে বোধহয় খুব বেশি পছন্দ করেনি, এই জন্য বোধহয় খুব বেশি এদিক দিয়ে নানা রকম। তো এর মধ্যে আমি বেশ কিছু মঞ্চ নাটকে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছি। এই প্রাথমিক অডিশন দিলাম, তারপরে আবার চিঠি এলো যে আপনি প্রাথমিক অডিশন পাস করেছেন। আচ্ছা। তো এরপরে ক্যামেরা ট্রায়াল, কিন্তু এটা চিঠি আর আসে না। তারপরে তো ওই এরশাদ সাহেবের আবার পতন হলো, তখন আমরা একটু কনফিডেন্ট হলাম, আমরা কয়েকজন গেলাম বিটিভিতে। তখন নওয়াজ আলী খান সাহেব ছিলেন জিএম। তো ওনাকে বললাম, দেখেন আমরা তো 89-এ অডিশন দিয়েছি, প্রাইমারি অডিশনে পাস করেছি, হয় আমাদেরকে আপনারা এনলিস্টেড করে নেন, তবে আমরা এইভাবে চাইও না, অ্যাটলিস্ট ক্যামেরা অডিশনের ব্যবস্থা করুন। তো উনি তখন বললেন যে এইভাবে তো নিতে পারবো না, তবে ক্যামেরা অডিশনের ব্যবস্থা করব। এই ক্যামেরা অডিশনের ব্যবস্থা করলেন 91-এর শেষের দিকে। অনেক দীর্ঘ একটা প্রক্রিয়ায়। বাই দিস টাইম আমার সাথে মিলন সাহেবের সাথে পরিচয় হলো, ইন্দ্রদুল হক মিলনের সাথে। উনি তখন একটা সিরিয়াল করবেন, এই যে 12 রকম মানুষ। তো উনি আমাকে বললেন যে নাদের, আপনি একটা চরিত্র অভিনয় করবেন, এটা 3টা এপিসোডে আপনি থাকবেন, 3rd এপিসোডের পরে আপনার ক্যারেক্টারটা শেষ হয়ে যাবে। আমি ভাবলাম ঠিক আছে, করব। তো ওটার প্রথম চরিত্র হচ্ছে সুবর্ণা মুস্তফা এবং আবুল হায়াত সাহেব। আমি তো একেবারেই নতুন, তখনও ওই ক্যারেক্টারটা আমাকে কাস্ট করতে গিয়ে আবার অ্যাকাউন্টসে খোঁজ নেওয়া হলো, কারণ তখন আমি ফর্মাল চিঠি পাইনি। আচ্ছা। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেল যে না, ক্যামেরা অডিশনে পাস করেছে এবং হিজ ওকে। দেন এই প্রথম 12 রকম মানুষের শুরু করলাম, এবং 12 রকম মানুষের প্রথম যে আমাকে স্ক্রিপ্ট দিল, তো স্ক্রিপ্ট পেয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মাত্র 5টা সিকোয়েন্স, তখন তো 1 ঘন্টার এপিসোড ছিল এক একটা, 54, 50টা, 60টা সিকোয়েন্স, এর মধ্যে আমার হচ্ছে মাত্র 5টা সিকোয়েন্স। তো পুরো একদিন আমি স্ক্রিপ্টটা ধরিনি, মন খুব খারাপ যে এত ছোট একটা ক্যারেক্টার। কিন্তু ওই আগের মতোই খুব জেদ, এখান থেকে কিছু একটা করতে হবে। আচ্ছা। আমাকে তার বড় কেউ কিছু দিয়ে দিবে না, কি করা যায়, এটা নিয়ে আমি 2 দিন 3 দিন ভাবলাম। তখন অবশ্য আমি তখন ফরিদুলের সাথে গিয়ে নিয়ে কথা বললাম, তো কি করবি, এটা এভাবে কর। পীযুষদার সাথে কথা বললাম, বললো তুমি একটা কাজ করো, তুমি এটা এভাবে করো। আমি সবার বুদ্ধি নিয়ে নিজের মতো করে একটা ক্যারেক্টার দাঁড় করালাম। ভাবলাম যে দেখি, পর্ব আরো বেড়েছিল 3টার পরে, মানে ওই 12 রকম মানুষই তো তখন একেবারে ক্রেজ হয়ে গেল। কারণ ফার্স্ট এপিসোড যাওয়ার পরে তো বুঝতেই পারিনি যে ওই ক্যারেক্টার এমন হিট হয়েছে যে গল্পই চেঞ্জ হয়ে গেছে, পুরো ধারাবাহিকের গল্প চেঞ্জ হয়ে গেছে, এবং গল্প তো পুরো আমার উপরে, ধারাবাহিকের গল্প পুরোটাই আমার উপরে চলে এসছে। এবং তখন 92-তে 12 রকম মানুষ খুবই সুপার ডুপার হিট বিটিভির সিরিয়াল। এবং ওইটার মধ্যে দেখা হয়নি, তবে নামটা শোনা, এখন আসলে আগেকার নাটকগুলো আপনি ইউটিউবে আছে এখনো, যে কোনো এপিসোড দেখে নিতে পারেন। তো খুব হাওয়াগোবা একটা চরিত্র ছিল, একটা লজিক মাস্টার। তো ওইটা ট্রেনটা অনেকদিন ছিল। ওর পরবর্তী পর্যায়ে যারা অভিনয় করতে এসেছে ওই ট্রেনটা ফলো করার চেষ্টা করেছে, ওইরকম ক্যারেক্টারাইজেশন। তখন এটা অনেক অনেক জনপ্রিয় একটা নাটক। আমরা যদি একটু জাম্প করে এখনে চলে আসি, যেটা এখন আপনারা, আমি অবশ্য ইতিহাস বলতে গিয়ে অনেক লম্বা কথা না ঠিক আছে। আসলে আগের কথাগুলো তো সবসময় মনে পড়লে একটু বেশি একটা অন্যরকম একটা অনুভূতিও মনে হয় বলতে গেলে, আমি শিওর। তো এখনের কথা যদি বলি, দ্য ট্রায়াল অফ সূর্য সেন, এখনের যে এই নাটকটা করছেন আপনি, সূর্য সেনের চরিত্র অভিনয় করছেন এখানে, মানে সূর্য সেনের এই নাটকটা করতে কেন আগ্রহী হলেন? আসলে মানে থিয়েটারে যখন যুক্ত হয়েছি, থিয়েটারে যুক্ত হওয়ার সাথে সাথে কিছু রাজনৈতিক দর্শনও সবসময় কাজ করে এসেছে। এই ঢাকা পদাতিক কিন্তু অনেক ঐতিহাসিক রাজনৈতিক নাটকও করেছে। যেমন আজকে জঙ্গিবাদ নিয়ে বা সাম্প্রদায়িকতা নিয়ে অনেক কথা বলেন, আমরা
1984 সনে আমরা নাটক করেছি এই দেশে বেশি, 1988 সনে এই গোলাম আজমকে স্যাটায়ার করে, এই জঙ্গিবাদকে স্যাটায়ার করে, এবং ওই নাটক নিয়ে আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তো এরকম দর্শন কিন্তু আমাদের কাজ করে। আমরা যখন বিষাদ সিন্ধু করেছি, বাংলাদেশে এত বড় কাজ এই কন্টিনেন্টে এত বড় কাজ হয়নি। 5.5 ঘন্টা নাটক, দুটো পার্টে আমরা করেছিলাম, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। এই ক্ষেত্রে শুধু একটা কথা বলবো, শামসুল হক উনি আমাদের মধ্যে নেই, উনি ওই নাটক দেখার পরে আমাকে দেখলেই বলতেন আমার প্রিয় অভিনেতা। উনি কেন বলতেন আমি জানতাম না। তা আমি ভাবতাম যে বলতাম একটু ভাবটা মেরে চলে, এই জন্য বোধ হয়। কিন্তু একটা অনুষ্ঠানেও একদিন বললেন যে আমি যখন পায়ের আওয়াজ পাওয়া যায় লিখি এবং এটা যখন মঞ্চায়ন হয়, আমার কাছে মনে হয়েছিল যে এটাই এই সাবকন্টিনেন্টের সর্বশ্রেষ্ঠ নাটক, এরপরে এরকম নাটক আর হবে না। কিন্তু বিষাদ সিন্ধু দেখার পরে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত বিষাদ সিন্ধুই হচ্ছে এই সাবকন্টিনেন্টের শ্রেষ্ঠ নাটক। আর ওই যে ওখানে বসে আছে নাদের, ও আমার প্রিয় অভিনেতা। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ, উনি নাটকটা দেখে আমাকে ওনার প্রিয় অভিনেতা মানিয়েছেন। সত্যি আমি খুব প্রাউড ফিল করেছি, করারই কথা। মাস্টার দা সূর্য সেনও আমরা এইরকমই আমাদের দল থেকে আমরা কিছু চিন্তা করি, এবং মাস্টার দা ট্রায়াল অফ সূর্য সেনটা যখন আমরা ভাবলাম, এর আগে সোলায়ন ভাই যখন বেঁচে ছিলেন তখন আমরা ট্রায়াল অফ সূর্য সেন নিয়ে একবার, সূর্য সেনের গল্প নিয়ে একবার করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। মূলত আমরা এই নাটকের শেষে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে এদের মানে যে সূত্রধর কল্পনা দত্তের ইয়েতে বলে, এদের সূর্য সেনদের বা অম্বিকা চক্রবর্তী বা প্রীতিলতার এদের হয়তো উচ্ছ্বাস ছিল, বাড়াবাড়ি ছিল, এদের কিছু ভুলও ছিল, কিন্তু এদের কমিটমেন্ট ছিল, দেশপ্রেম ছিল, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার সাহসটা ছিল, এবং তাদের পথ বেয়েই কিন্তু আজকে আমাদের এই স্বাধীনতা। সুতরাং স্বাধীনতা আমার বাংলাদেশ, আমার স্বাধীনতা এককভাবে কারো না, যুগ যুগ ধরে যারা সংগ্রাম করে এসেছেন তাদের পথ বেয়েই আজকের এই স্বাধীনতা। এইটা আমরা জাতিকে মনে করে দিতে চাই, এই প্রজন্মকে মনে করে দিতে চাই যে ঠিক এখান থেকেই শুরু না, কিন্তু তোমাদের শুরুটা কিন্তু অনেক অনেক আগে, আমাদের অনেক আগে, আরও শত বছর আগে যারা জীবন দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিন্দু বিন্দু সঞ্চিত অবদানেই আজকের আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি, আমাদের। আমি আপনার কথা থেকে একটু আবারও টানছি, একটু সংক্ষেপের দিকে শুনবো, আমরা প্রায় শেষের দিকে। যেটা এখন হয় যে মঞ্চ নাটকে কি অতটা সাড়া পাওয়া যায়, বা এখনকার তরুণ প্রজন্ম যারা এর সাথে জড়িত তারা হয়তো বা এর জন্য অনেক নিবেদিত প্রাণ, কিন্তু তরুণ প্রজন্মকে আসলেও মঞ্চ নাটকের দিকে ঝুঁকছে, বা আপনারা সাড়া পাচ্ছেন? হ্যাঁ, সাড়া পাচ্ছি। মাঝখানে পরিস্থিতি একটু খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি আবার ভালো। যারা অনেকেই মঞ্চে ছেড়ে গিয়েছিলেন তারাও ফেরত আসছেন, এবং সেই সাথে দর্শকও কিন্তু আসছে। এবং আমি শুধু একটা কথা বলবো যে আমাদের এখানে ওই রকম প্রতিষ্ঠান তো গড়ে ওঠেনি অভিনয়ের চর্চার ক্ষেত্রে। এই জন্য গ্রুপ থিয়েটারটা মঞ্চটাই হচ্ছে একমাত্র জায়গা। যারা বিভিন্ন মিডিয়ায় কাজ করছে, আমি বলবো ওদের দুর্ভাগ্য যে ওরা এইরকম কাজের সুযোগগুলো নিচ্ছে না, বা কেউ তাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে না। অনেক ট্যালেন্ট আছে এখানে, তারা যদি মঞ্চে গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত হয়ে কাজ করে তাহলে তাদের ট্যালেন্টটা আরও অনেক শানিত হবে। কিন্তু দর্শকের ক্ষেত্রেও কি তরুণ প্রজন্মের সাড়া পাচ্ছেন যারা দর্শক? দর্শক মিলেমিশে দর্শক কিন্তু আছে একেবারেই, তবে আগে মানে আমি বলবো দর্শক কিন্তু আছে, একেবারেই যে নেই এটা বলবো না, তবে একটু কম তো আছেই। এইটা এক নাম্বার হচ্ছে আমাদের কাছে মনে হয় যে ঢাকা শহরে ট্রাফিকটা একটা সমস্যা, কারণ যেই সময় নাটকটা হয় সেই সময় মানুষের নাটক দেখতে আসার চাইতে বিড়ম্বনার হয় না, এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা বলবো যে একজন দর্শক অনেক কিছু ডিঙিয়ে তারপরে নাটকের মঞ্চে নাটক দেখতে আসবে, তো এতগুলো বাধা পেরিয়ে নাটক দেখতে
যদি আসতে চায় তাহলে ওই রকম নাটক হতে হবে। এবং যেখানে টিভিতে যে নাটকগুলো প্রচার হচ্ছে সেগুলো একটু কম্পিটিশনের মুখে, কারণ কিছু বিজ্ঞাপনের ব্যাপার থাকে, মানুষ বিজ্ঞাপন বিরতির জন্য অপেক্ষা করতে চায় না বা শিডিউল ধরে দেখা সম্ভব হয় না যে 8টার সময় হয়তো বা ট্রাফিকে বাসায় পৌঁছানো না, তো পরবর্তীতে সেগুলো অনলাইনে বা ইউটিউবে বা ওয়েবে দেখা হয়। সেই ক্ষেত্রে মঞ্চ নাটকের ব্যাপারটা তো একদমই ভিন্ন, একটা শুধু সময় না, স্থানটাতেও পরিবর্তন হচ্ছে, একটা জায়গায় যেয়ে দেখতে হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের উদ্যোগগুলো কি ধরনের, যে দর্শককে আবারও মঞ্চের দিকে টানার জন্য, দর্শককে আবারও মঞ্চে? আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে যেমন ধরেন ওইভাবে যদি মঞ্চ নাটক হয় তাহলে এক শিল্পকলা একাডেমি এখন মহিলা সমিতি শুরু করেছে, কিন্তু ভেরি এক্সপেন্সিভ, অনেক টাকা ভাড়া। আর এত বড় একটা শহরে খুব আশ্চর্য, দেখেন উত্তরা, মিরপুর, লক্ষ লক্ষ মানুষের বাস, একটা নাটকের হল নেই। এইগুলি জায়গায় যদি একটা নাটকের হল হয় তাহলে এদিককার দর্শকরা কিন্তু এখানে নাটক দেখতে পাবে। এই জন্য আমি বলবো একেবারে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নাটকের মঞ্চ দরকার ঢাকা শহরে। এটা মানে বিনোদনের জন্য, পরিবেশের সুস্থতার জন্য এটা তো খুবই প্রয়োজন। একদম, তা তো বটেই। আমরা গল্পে গল্পে একদম শেষের দিকে চলে এসেছি, যদিও আরো অনেক কথা বলার ছিল, বাট সময় স্বল্পতার কারণে আসলে বলা হয়ে উঠছে না। তারপর আমি অনুরোধ করব যে আপনি বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি প্রথমত প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকে দর্শককে, আজকে আমার শো চলছে, আমি বলবো যে মঞ্চে নাটক দেখুন, আমার ট্রায়াল অফ সূর্য সেন দেখুন, এবং আমি ইতিমধ্যে 2টো ছবি করেছি। আমার সামনের ছবি জিন সাইকো থ্রিলার, এই ছবিটির কাজ এই মাসেরই শেষে থেকে শুরু হবে। সিনেমা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো তো এখানেই শেষ করতে হচ্ছে লাক্স ক্যাফে লাইভ। আগামীকাল আবারও নতুন একজন অতিথি নিয়ে হাজির হয়ে যাব। আর সেই সাথে এটা বলবো যে সবসময় তো বলি যে যখন সিনেমা নিয়ে কথা হয় যে সবাই হলে যান, হলে যে সিনেমা দেখুন, তাহলে অভিনেত্রী যারা সিনেমা করছে তারাও আগ্রহী হবেন। এবং সেই সাথে এটাও বলবো যে মঞ্চ নাটক আমাদের কি বলে এটাকে অনেক মানে অনেক বড় একটা আমাদের কালচারের, আমাদের সংস্কৃতির একটা অংশ। তো সেটা যদি বাঁচিয়ে রাখতে চান, সেটা টিকিয়ে রাখতে গেলে আমাদের আসলে মঞ্চ নাটক দেখতে যেতে হবে। এবং আমি অবশ্যই একমত যে আসলে আমাদের থিয়েটারের সংখ্যা খুবই কম। ইনফ্যাক্ট আমিও যখন দেখতে যেতে চাই বা আমরা হয়ে ওঠে না সময়ের সাথে, তো সেটাও একটা বাড়ানোর তো একটা ব্যবস্থা আছে। বাট তারপরও যতটুকু আছে আমার মনে হয় আপনারা যান মঞ্চে, যে মঞ্চ নাটক দেখুন, আমার বিশ্বাস আপনাদেরও খারাপ লাগবে না। দর্শক, আজকের মতো এখানে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন আর প্রথম আলোর সাথেই থাকুন।